পর্দা আপনি কেন করবেন? পর্দার ফজিলত কি? আসলে আজকে পর্দা নিয়ে কিছু কথা বলি। পর্দা এক কৃষক বাবা তার মেয়েকে লালন পালন করতেছে এবং তিনি খুব চিন্তিত যে আরে আমার এই কন্যা সন্তান যে পর্দা করে, আমি বড় হওয়ার পরে আমি কিভাবে কেমনি এই মেয়ের বিয়ে দেবো এবং ভালো পাত্র কই পাবো। তো পর্দাশীল মহিলাদের প্রতি আল্লাহর রহমত থাকে, আল্লাহর কুদরত। একজন কৃষক ছেলে, গরিব, ওই ছেলে ওনার কাছে চাচা আপনার মেয়ে তো বিবাহ দিবেন শুনছি, এখন চাচা আমি তো আসছিলাম, আপনি পাত্র হিসাবে আমারে কি মনে করেন? তো ওই মুরব্বী কইছে যে বাজান, আমার মেয়ে তো পর্দাশীল, তুমি কি পর্দা দিয়ে রাখতে পারবা? যদি হয় তাহলে আমি রাজি। তো যে কথাই কাজ, ছেলে কইছে হ্যাঁ, আপনি যদি সমর্থন করেন বা আপনি যদি মনে করেন আমার কাছে দিলে ভালো হবে, আমি আপনার মেয়েকে পর্দার সাথে রাখবো। উনি বাবা খুশি হয়ে গেলেন, মেয়ের সাথে আলাপ করার পরে মেয়েও রাজি। তো একদিন ভালো দিন থেকে বিয়ে হইল, মেয়ে সংসার করতেছে, কিছুদিন পরে মেয়ের গর্ভে বাচ্চা আসলো। পর্দার ফজিলত কি? পর্দার ফজিলত সম্বন্ধে আজকে ভালো করে জানে যান। বাচ্চা আসলো, আসার পরে তো ওই লোক বাড়িতে আসা তো মন খারাপ, পয়সা দিছে। স্ত্রী বলছে আপনি মন খারাপ কেন? যে আমার মন খারাপ, আমি যে এখন যে আমাদের তোমার গর্ভে আমার সন্তান, এখন আমরা দুইজনে যে সন্তান দুনিয়াতে আসবে, এখন আমাদের তো খরচা এমনিতে আমরা খাই বাচ্চা পারি না, আমাদের গরিবের সংসার, এখন কি করা? আমি যদি কিছু সামান তোমার আয়না দিয়ে তুমি ঘরে বসে বেচতে পারবা, দোকানদারি করতে পারবা? তো মহিলা অনেকক্ষণ চিন্তা করলেন যে আমি যে সামান বেচবো, পর্দা তো লঙ্ঘন হবে, নানান ধরনের মানুষ আসবে, এখন কি হবে? মহিলা অনেকক্ষণ চিন্তা করার পরে রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ আমি রাজি, আপনি নিয়ে আসেন, আমি বিক্রি করব। তারপরে যে কথাই কাজ, ওনা কিছু সামান এনে দিলেন, দোকানের সামান, মহিলা বিক্রি করে। বড় সন্তানটা হইল, হওয়ার পরে যখন দ্বিতীয় সন্তান আবার মহিলার গর্ভে আসলো, 1 বছর পর বা 1 বছর পর আসলো, তখন মহিলা আবার ওই পুরুষ লোক, ওনার স্বামী বলতেছে দেখো তুমি, আমাদের তো এভাবে হবে না, আমরা তো আরও ইনকাম বাড়াইতে হবে, ইনকাম আমাদের আরও বাড়াইতে হবে, এভাবে হবে না। তাহলে কি করা? যে তুমি একটা কাজ করো, সামান নিয়ে বাইরে বসে বেছো, তাইলে হয়তো আমাদের ইনকাম একটু বাড়তি আসবে, তাতে আমাদের একটু ফায়দা হবে, আমরা চলতে একটু ভালো হবে। আমার ইনকাম দিয়ে তো সংসারটা চলতেছে না, আমার ইনকাম দিয়ে তো সংসারটা চলতেছে না, কি করবা? পরে অনেক চিন্তা ভাবনা করে মহিলা অনেকক্ষণ চুপ রইলেন, চুপ রওয়ার পরে ঠিক আছে আমি রাজি, বাহিরে বিক্রি করা শুরু করলেন, দ্বিতীয় সন্তানও হইলেন। আচ্ছা, ওনা তো জানে যে পর্দার লঙ্ঘন হইতেছে, যে হারি আমার তো পর্দার লঙ্ঘন হইতেছে, কী করবো? তখন স্বামীর কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে রাজি হয়ে গেছে, বাইরে বিক্রি করে। তৃতীয় সন্তান যখন দুনিয়াতে আসলেন, তখন ওই পুরুষ লোক, ওনার স্বামী ঘরে বসে বলতেছে দেখো, আগে ছিলাম আমরা দুইজন, এখন হইলাম 3 জন, 4 জন হইতেছি, এখন তো আমাদের অভাবে অনটন আরও বেড়ে গেল। তুমি একটা কাজ করতে পারবা? আমি যদি বলি, বলেন কি কাজ করা যায়? যে সামান তুমি বাজারে বসে বিক্রি করবা, তাতে আরও আমাদের ভালো ইনকাম হবে। মহিলা চিন্তা করছে আরে এখন তো দেখতেছি আমার পর্দা পুরাতালি শেষ, বাজারে বিক্রি করা মানে নানান ধরনের পরপুরুষ আসবে, কথা বলতে হবে, তাহলে পর্দার আর কোনো মান রইল? মহিলা খুবই চিন্তিত, এবং মহিলা অনেকক্ষণ খারাপ মন নিয়ে বৈশা থেকে চিন্তা করে দেখলো যে স্বামীর কথা দমান্য করা যাবে না। তো ঠিক কিছুক্ষণ পরে এসে বলছে হ্যাঁ আমি রাজি, আপনি বাজারে ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই। বাজারের দোকান দিয়ে দিলেন, বাজারের সামান বিক্রি করে পুরা তালে বেপর্দা, এখন আর পর্দার কোনো মান নাই। এখন কি করবে? তৃতীয় সন্তানটা হইল, দোকানদারি করতে করতে এভাবে চলতে চলতে অনেক বছর পর একটা সময় বয়স হয়ে গেল, সন্তানরা ইনকাম করা শুরু করলো। এখন একদিন এই মুরব্বী আর এই মহিলা, পর্দাশীল মহিলা বৈশা ভাবতেছে, মহিলা কাহারে আমার তো দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এখন স্বামী বলতেছে কেন, তোমার এটা কেন মনে হইলো তোমার দুনিয়া আখেরাত শেষ? যে এই কারণে মনে হইলো যে আমি তো পর্দাশীল ছিলাম, সন্তান স্বামীর কারণে আমি তো আস্তে আস্তে নির্লজ্জ বেপর্দা হয়ে গেছি। আমি তো বাজারের মধ্যে নানান পুরুষের সাথে পরপুরুষের সাথে কথা আলোচনা করছি, সামান বিক্রি করছি, কথা কইতে হয়েছে আমার।
এখন আমার তো দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমি এটা কী করলাম আমি ভাবতেছি। স্বামী বলল, তুমি আমার একটা উদাহরণ দাও, পর্দাশীল মহিলার ফজিলত কি, তুমি আমার একটা উদাহরণ দাও। এগুলো কিছুই না, বাস্তবে ফিরে আসো। বাস্তব হইল বড় ভয়ঙ্কর জিনিস। খাইতে না পারলে তুমি পর্দাটা কী করবা? তখন মহিলা বলল, তুমি কি পর্দার ফজিলত দেখতে চাও? বলে, হ্যাঁ আমি দেখতে চাই। এ কথা বলার সাথে সাথে মহিলা কয়, ঠিক আছে, তুমি যদি পর্দার ফজিলত দেখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তো স্বামী বললেন, কি কাজ? কাজটা হইলো তুমি ঘরে ঢুকে দরজা লাগায় থাকবা, যতক্ষণ আমি না বলবো তুমি বাইরে আসবা না। স্বামী রাজি হইলেন, ঠিক আছে আমি দেখতাম সেই ফজিলত কি। তারপরে মহিলা ঘরের ভিতরে বসলেন, স্বামী ঘরে বসলেন। বসার পরে তখন মহিলা বাইরে দরজা লাগাই দিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমন কান্না, প্রতিবেশীরা আসলো, আয়সা যে তোমরা কি কান্নাকাটি করে যে আমার স্বামী আমার মারছে, এই নানান কথা শোনাই দিয়ে গেছে। তারপরে বড় সন্তান আসলো, কি আম্মা আপনি কান্দেন কিনলে গিয়া? কান্দি, বাবা তোর বাপ তো আমার মারছে, তোমার বাবাই আমার আজকে মারছে। এ কথা শুন না বড় ছেলে কইতাছে, আম্মা থাক, অভিমান করে লাভ নাই, আব্বা হয়তো রাগের মাথায় আপনার হাত তুলছে, কিছুক্ষণ পরে হয়তো আপনারা ঠিক হয়ে যাবেন। এগুলো নিয়ে আম্মা কান্নাকাটি করেন না, বন্ধ করেন, ঘরে যান। ভাইয়া বড় ছেলে চলে গেছে। তার কিছুক্ষণ পরে এলো দ্বিতীয় ছেলেটা, এসে বলছে, আম্মা কান্দ কেন, কি হয়েছে? যে তোর বাবাই আমার মারছে। এ কথা শোনার সাথে সাথে রাগে মাকে ফায়ার, হ্যাঁ আব্বার এই করালাম সেই করালাম, আব্বার ঠেং ঠুং মানে বাবারে মারবে, পিটাইবার কাম। বাবা কীভাবে আম্মা আপনার মারলো, মারে সম্মান করলো, বাপের অপমান করলো, এটা চলে গেল। তৃতীয় সন্তান আসলেন, আয়সা কি আম্মা আপনি কান্দেন কেন? কান্দি, তোর বাবাই আমারে মারছে। আব্বা আপনারে মারছে, অত বড় সাহস? আব্বারও পিডামো আপনারও পিডামো, দুটারে পিডায় বাড়িতে বাই করে দেবো। মা বাপ দুজনটাই অপমান করছে, অসম্মান করছে। এই কথা শোনার পর তখন তো ছোটো ছেলে চলে গেছে। চলে যাওয়ার পরে মহিলা কান্না থামাইলেন, দরজা খুললেন, স্বামীরে বললেন, বাহিরে আসেন, আপনি বাহিরে আসেন। বাহিরে আসলো, আসার পরে আমি তো এই কথার কোনো মানেই বুঝলাম না। তুমি পর্দার সাথে আমি তো এটার কোনো তুলনা পাইতাছি না, কোনো ধরনের ফ্যাসিলিটি পাইলাম না, বা আমি বুঝতে পারলাম না কি কি বুঝাইতে চাইলে তুমি। যে আপনি বসেন, আমি বলি। আপনি যখন প্রথম আমার বিয়ে করে আনলেন, আমার বড় সন্তান আমার গর্ভে আসে, তখন আমি পর্দাশীল ছিলাম। যেই কারণে আমার বড় সন্তান যখন জিগাইলো, আম্মা কান্দেন কেন, আমি যখন কইলাম তার আব্বাই মারছে, বড় সন্তান আমারও সম্মান করছে, আপনারও সম্মান করছে, এবং বইলা গেছে, আম্মা এগুলো কিছু না, অভিমান, হয়তো কিছুক্ষণ পরে আব্বা আম্মা আপনারা দুজনেই ঠিক হয়ে যাবেন। সম্মান করে চইলা গেছে। দ্বিতীয় ছেলে যখন আসলো, তখন আমি পর্দা অর্ধেক করি অর্ধেক করি না, যে কারণে বললো আপনারা অপমান করলো, আমার সম্মান করলো, ওরা চইলা গেল। তৃতীয় সন্তান যখন আসলেন, তখন তো আমি পুরাতালে বেপর্দা ছিলাম, বাজারে ছিলাম। তৃতীয় সন্তান আপনারও সম্মান করছে, অপমান করছে, আমারও করছে। তা আপনি এখন কি বুঝতে পারছেন পর্দার ফজিলত কি? তখন পুরুষ লোক আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আমি তো এত এত গভীরে ভাবি নাই, তুমি আমার চোখ খুলে দিলা। তোমরা যারা কন্টেন্ট বানাও, কাপল ব্লগার, তোমরা যারা কন্টেন্ট বানাও, স্ত্রী নিয়ে হাজার হাজার পুরুষের সামনে প্রেজেন্ট করো, তোমাদের সন্তান তোমাদেরকে পিটাইবে, তোমাদেরকে অপমান করবে, রাস্তায় হেসরা নিয়ে ফেলাইবে, বৃদ্ধাশ্রমে দিবে। তোমাদের কারণে কুশিক্ষায় সন্তান বড় হবে। তোমার স্ত্রী বেপর্দা, দায়ুস, তুমি দায়ুস। তুমি হাজার হাজার পুরুষের সামনে তোমার স্ত্রী প্রেজেন্ট করো, মিলিয়ন মিলিয়ন তোমার ভিউজ হয়। তুমি কি ধান্দায় পড়ে গেছো? তুমি দুনিয়া পেয়ে আখিরাত ভুলে গেছো। তুমি দায়ুস। যার গায়রাত নাই, তার দুনিয়াই নাই। তুমি দুনিয়ার বুক বিলাস নিয়ে পড়ছো। ও মুসলমান, তুমি বউ নিয়ে কীভাবে ভিডিও বানাও, বউ নিয়ে কীভাবে কন্টেন্ট তৈরি করো, আর এই কন্টেন্ট তুমি কোটি কোটি মানুষের সামনে প্রেজেন্ট করো। তুমি কন্টেন্ট ক্রিয়েটর। ভালো হও, স্ত্রী পর্দার ভিতরে রাখো, ঠিক আছে? ভালো হও। গ্রাম্য পরিবেশে রাখো, শহর হইলে স্ত্রীরে বাসায় রাখো। কন্টেন্ট তৈরি করা দরকার নেই, তাতে তোমার দুনিয়া আখেরাত দুটোটাই নষ্ট হয়ে যাবে। হয় কিছুদিন ভালো থাকবে, পরবর্তীতে তোমার সন্তান যখন বড় হইবে, বেপর্দা নারীর ঘরে যখন সন্তান হবে, তোমারে পিটাইবে, তোমার স্ত্রীরও পিটাইবে, ও পিটাই এনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। সে সুশিক্ষায় বড় হবে না। তাই একটু সতর্ক থাকো। ধন্যবাদ।
ভালো লাগলে শেয়ার দিয়ে লাইক করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।